আচ্ছা, তো আমরা যে জিনিসটা পড়েছি আগের ক্লাসে যেটা পড়েছি আমরা মূলত সেটা হচ্ছে তোমার জিডিপি কীভাবে ক্যালকুলেশন করতে হয়। মোটামুটি জিডিপির বিভিন্ন পার্ট ছিল, যে আমরা প্রথমে বলেছিলাম যে তোমার যে কোনো ইনকাম যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, তখন আমরা প্রথমে বলেছিলাম দুটো পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করতে পারি। একটা হচ্ছে তোমার ইনকাম মেথড, একটা হচ্ছে তোমার ইনকাম মেথড, আর আরেকটা হচ্ছে তোমার এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার মেথড। এই ইনকাম মেথড দিয়ে আমরা ইনকামকে কীভাবে পাই, যে ইনকামটা কীভাবে আমাদের খরচা হচ্ছে নিজেদের। তো আমাদের এই যদি আমরা ইনকাম থাকে, ইনকামটা আমরা খরচা করছি, কনজামশন করে খরচা করছি, সেভিং করে খরচা করছি, প্লাস আমরা খরচা করছি ট্যাক্স দিয়ে খরচা করছি, অথবা খরচা করছি আমরা বিভিন্ন গিফট দিয়ে, যাকে বলে ফরেন রেমিটেন্স বলেছিলাম আমরা, এভাবে খরচা করছিলাম। আর একটা ইনকাম কীভাবে খরচা করছিলাম আমরা, আর একটা পদ্ধতিতে ইনকাম খরচা করছিলাম হচ্ছে কি আমরা এইভাবে, এটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথডের পদ্ধতি। কেমন ছিল এক্সপেন্ডিচার মেথডের পদ্ধতি? ছিল হচ্ছে কি তোমার কী ছিল, সি ছিল, আই ছিল, ফার্ম করে, আর হচ্ছে তোমার খরচা করে তোমার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার খরচা করে, প্লাস এক্স মাইনাস এম, যেটাকে আবার আমরা অনেকবার লিখি এটাকে এক্স মাইনাস এম, অথবা এটাকে আমরা এরকমও লিখতে পারি যে এন এক্স। এটা ছিল মূল বিষয়বস্তু আর কি। এটা ছিল মূল বিষয়বস্তু অফ কিসের, এটা যে ন্যাশনাল ইনকামকে কীভাবে আমরা কাউন্টিং, মানে জাতীয় আয়কে আমরা কীভাবে হিসাব করতে পারবো। তো জাতীয় আয়কে হিসাব করার জন্য আমাদের দুটো পদ্ধতি আমরা মূলত বলেছিলাম। একটা হচ্ছে তোমার আয়শুমারি পদ্ধতি, যাকে বলা হয় ইনকাম মেথড, আর একটাকে বলা হয় এক্সপেন্ডিচার মেথড, যাকে বলা হয় ব্যয়শুমারি পদ্ধতি। এই আয়শুমারি ও ব্যয়শুমারি পদ্ধতি যেটা বলা হয়েছিল, যে একজন ব্যক্তির আয় কীভাবে হয়, যে ওই ব্যক্তি তোমার হচ্ছে গিয়ে যে যদি কোনো উৎপাদনমূলক বা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেখান থেকে যা উপার্জন করে সেটাই হচ্ছে তার আয়। তো উৎপাদন বা সেবামূলক কাজটা কি? উৎপাদন বা সেবামূলক কাজ হচ্ছে কোনো একটা জিনিসে উৎপাদনটাকে আমরা বলি কি, উৎপাদনটাকে আমরা বলবো কি, উৎপাদন দু ধরনের হতে পারে। একটাকে বলেছিলাম আমরা কি, আমি উৎপাদনটা লিখলাম, উৎপাদনকে বাংলা ইংলিশে কি লিখি আমরা, উৎপাদনকে বাংলা ইংলিশে লিখি প্রোডাকশনমূলক কাজের সঙ্গে যদি যুক্ত থাকে, সেখান থেকে যা উপার্জন করবে সেটা হচ্ছে তার আয়। কী কী হতে পারে? এটাতে গুডস হতে পারে, আর একটা কী হতে পারে, একটা সার্ভিস হতে পারে। গুডস অ্যান্ড সার্ভিসেস, এই দুটো জিনিস যখন সে হচ্ছে গিয়ে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকবে, সেখান থেকে যা উপার্জন করবে সেটা হচ্ছে তার আয়। আচ্ছা, আমাদের পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন হবে যে জাতীয় আয় পরিমাপের কোন কোন পদ্ধতিগুলো জাতীয় আয় পরিমাপ করা যায় না। আমি আমি একটু ঘুরিয়ে বলি, যে জাতীয় আয় পরিমাপ করতে কোন কোন জিনিসগুলো অসুবিধা হতে পারে। এই ইনকাম মেথড বলো বা এক্সপেন্ডিচার মেথড, যাই মেথড ইউজ করি না কেন, এই মেথড ইউজ করতে গেলে সমস্যা হয়। এই সমস্যাটা কি, তোমাকে আমি দেখানোর জন্য দাঁড়াও, আর একটা নেক্সট স্লাইডে যাই। এখানে সমস্যা আছে, এখানে সমস্যাটা কি, যে জাতীয় আয় আমরা, হ্যাঁ, তিনটা মেথড, আরেকটা মেথড আছে, আরেকটা মেথডের নাম হচ্ছে তোমাকে যাকে বলা হয় প্রোডাকশন মেথড। না, এটা মুছে দিচ্ছি। আরেকটা মেথডের নাম আছে, আরেকটা মেথডের নাম হচ্ছে তোমার কি, আরেকটা মেথডের নাম হচ্ছে তোমার এই মেথড, প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড। এই প্রোডাকশন মেথডের বা দুটো ভাগ আছে। প্রোডাকশন মেথডকে দুভাবে ভাগ করা যায়। একটাকে বলা হয় তোমার ফাইনাল প্রোডাক্ট মেথড, ফাইনাল প্রোডাক্ট মেথড। আর একটা হচ্ছে তোমার ভ্যালু অ্যাডেড, ভ্যালু অ্যাডেড মেথড। এবার প্রশ্ন হতেই পারে যে তোমার পরীক্ষার প্রশ্ন পড়ে যে জাতীয় আয় পরিমাপের কটি পদ্ধতি আছে। ফার্স্ট আমরা মূলত এই পদ্ধতিটা বলেছিলাম,
এই পদ্ধতিটা কীভাবে হয়, কীভাবে একটা লোকের ইনকাম কীভাবে আসছে, একটা লোকের ইনকাম কীভাবে আসছে ওটাকে হচ্ছে কি আমরা দেখার জন্য কী করছি, ওটাকে সে খরচাটা কীভাবে করছে তার ভিত্তিতে আমরা একটা লোকের ইনকাম বলতে পারছি। ঠিক সিমিলারলি আমরা আবার একটা বলতে পারছি একজনের ইনকাম মানে চতুর্দিকে চারিদিকে কী ধরনের খরচা হচ্ছে, যেমন হচ্ছে সি ফর কনজামশন এক্সপেন্ডিচার, আই জি এক্স মাইনাস এম, এই যে খরচাগুলো হচ্ছে এই খরচাগুলো থেকেও কিন্তু আমরা বলতে পারি এটা একটা এক্সপেন্ডিচার মেথড। তাহলে এর পরের যে পোর্শনটা কেন দরকার হলো, একটা ইনকাম দিক দিয়েও তো লোকের ইনকাম পাওয়া যাচ্ছিলো কীভাবে খরচা করছে, অথবা আমরা আমাদের দেশে যে সমস্ত স্ট্যান্ডার্ড এক্সপেন্ডিচার পদ্ধতিগুলো আছে সেখান থেকেও তো আমরা পেতে পাচ্ছি, আমরা সেখান থেকেও তো পেয়ে যাচ্ছি যে কীভাবে ইনকাম হচ্ছে, সবটাই আমরা কিন্তু পেতে পাচ্ছি। যেটা আমরা পাই না সেটা হচ্ছে কী বলতো, যেটা হচ্ছে কি আমরা পাই না সেটা হচ্ছে কি তোমার একটু যেটা হচ্ছে কি আমরা পাচ্ছি না যে হ্যাঁ এটা কোথাও কিছু সমস্যা আছে। আমরা প্রথমে বলেছিলাম জাতীয় আয় কি, আমরা প্রথমে বলেছিলাম জাতীয় আয় হচ্ছে গিয়ে যে একজন ব্যক্তি যা উপার্জন করবে, যেখান থেকে সে যা উপার্জন করছে সেটাই হচ্ছে তার আয়। একটা ছোট্ট এক্সাম্পল দিলে কেন 3 নম্বর, এই যে কেন আমাদের 3 নম্বর সরি 3 নম্বর হবে না, কেন এই 3 নম্বর মেথডটার প্রয়োজন হলো, আমাদের বেশ সুন্দর ইনকাম মেথডও ছিল, এক্সপেন্ডিচার মেথড ছিল, কেন 3 নম্বর মেথডের প্রয়োজন হয়েছে সেটা তোমাকে জানার জন্য নেক্সট স্লাইডে চলো দেখাচ্ছি কীভাবে হচ্ছে নেক্সট স্লাইডে। যে আমরা বলেছিলাম একজন ব্যক্তি যা ইনকাম করে সেটাই তার হচ্ছে আয়। সাপোজ একজন গম চাষি, হ্যাঁ 3টা স্টেপ দেখো, 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, 4 নম্বর স্টেপ। একটা গম চাষি সে হচ্ছে গম উৎপাদন করেছে, ঠিক আছে, সে 500 টাকার গম উৎপাদন করেছে, তাহলে তার আয় কত, তাহলে তার আয় হচ্ছে আমার এখানে 500 টাকা। 2 নম্বর ব্যক্তি এই 500 টাকার গমকে কিনেছে, সেই 500 টাকার গম কিনেছে কী করেছে, ময়দা বানিয়েছে, ময়দা বানিয়েছে। কত টাকার ময়দা বানিয়েছে, সে 1000 টাকার ময়দা বানিয়েছে, তার আয় কত, তার এখানে আয় হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। এবার সে ময়দাটা নিয়ে এর কাছ থেকে এই ব্যক্তিটা কিনেছে, প্রথম ব্যক্তির কাছে দ্বিতীয় ব্যক্তি আটা কিনে গম কিনে ময়দা বানিয়েছে। এবারে 3 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তি থেকে কি নিয়েছে, এই ময়দাটা নিয়ে সে হচ্ছে তোমার রুটি বানিয়েছে, ধরো সে রুটি বানিয়েছে কত রুটি বানিয়েছে, ধরো সে 1200 টাকা রুটি বানিয়েছে, তাহলে তার আয় কত হবে, তার আয় হবে 1200 টাকা। এবার আর একজন ব্যক্তি সে হচ্ছে কি টোস্ট বানানোর জন্য ডিমের টোস্ট লিখলাম, কথাটা মনে রাখো কিন্তু, টোস্ট বানানোর জন্য তার কাছ থেকে রুটি কিনেছে, সে দেখা যাচ্ছে সে 2500 টাকার টোস্ট বিক্রি করেছে, সাপোজ অ্যানি হোক, যাই হোক বাটার টোস্ট হতে পারে, যাই হোক সে, তাহলে তার আয় কত, তার আয় হচ্ছে এখন 2500 টাকা। তাহলে আমি বলেছিলাম কি জাতীয় আয় কাকে বলে, আমি প্রথমে বলেছিলাম জাতীয় আয় কাকে বলে, জাতীয় আয় হচ্ছে গিয়ে দেশের লোকের যা মোটা যায়, দেশের প্রতিটা লোকের যা, দেশের প্রতিটা ব্যক্তি যা উপার্জন করে তার সমষ্টিকে বলা হয় দেশের জাতীয় আয়, ঠিক আছে। তাহলে আমি এদের সমষ্টি যোগ করি, প্রথম কথা আছে 500 আছে, 500-র পরে হচ্ছে তোমার আছে 1000, তারপরে আছে 1200, তারপরে আছে তোমার 2500, তাহলে হিসাবটা করানো, এখান থেকে হিসাব করলে হবে 1500 আর একটা 1000, 2500, 5700 টাকা। তাহলে দেশের জাতীয় আয় কত, দেশের জাতীয় আয় হচ্ছে 5700 টাকা। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে দেখা স্টার্ট করো, এইখান থেকে এবার দেখাটা স্টার্ট করো। এই যে 5700 টাকা তুমি বললে ইনকাম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করে দেখি, তুমি দেখবে তোমার হচ্ছে গিয়ে এই তোমার হচ্ছে 5000 এর মধ্যে কিন্তু এর ইনকামটা ঢুকে, দেখো এই যে 500 টাকার ময়দা নিয়েছে, এই 500 টাকার ময়দাটা নিয়েছে কিন্তু তারপর 1000 টাকা রুটি বানিয়েছে, তার মানে কি এই 1000 টাকার মধ্যে 500 টাকা যুক্ত আছে একটা, এখানে 500, এখানে কোথাও একটা 500 টাকা লুকিয়ে আছে,
এই 1200 টাকার মধ্যে কত না 200,000 টাকার কত না লুকিয়ে আছে একটা, এই 2,500-এর মধ্যে কত না 1200 টাকা যেন কোথাও না লুকিয়ে আছে। বুঝা যাচ্ছে ব্যাপারটা কি বললাম? তাই আমরা যখন জাতীয় আয়টা ক্যালকুলেশন করতে যাচ্ছি কিন্তু একটা ক্যালকুলেশন বারবার হয়ে যাচ্ছে, ইটস কল্ড ডবল কাউন্টিং। জাতীয় আয়ের জন্য এটাকে বলা হয় ডবল কাউন্টিং, ঠিক আছে? এই ডবল কাউন্টিং হওয়ার জন্য অনেক ইকোনমিস্ট এই ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথডকে তারা কী করেছে, ইনকাম মেথড বা এক্সপেন্ডিচার মেথডকে কিন্তু তারা নেগলেক্ট করেছে, বলেছে। তারপর নেগলেক্ট করার ফলে তারা কিন্তু অন্য দুটো মেথডের নাম বলেছে। একটাকে বলা হয় কি, একটাকে বলা হয় তোমার ফাইনাল প্রোডাক্ট মেথড, একটা বলে ভ্যালু অ্যাডেড মেথড। ফাইনাল প্রোডাক্ট কি, ভ্যালু অ্যাডেড কি সেটা বলছি এখানে দেখো। ফাইনাল প্রোডাক্ট কি, ফাইনাল প্রোডাক্ট বলছে ওই যে লাস্টে যে প্রোডাক্টটা বিক্রি হলো, লাস্টে যে প্রোডাক্টটা বিক্রি হলো কত টাকা, 2,500 টাকা বিক্রি হলো না, এই লাস্ট প্রোডাক্টটা যেটাই হবে সেটাই হচ্ছে জাতীয় আয়। এটাই হচ্ছে জাতীয় আয়, এই 2,500 টাকাটাই হচ্ছে জাতীয় আয়, ঠিক আছে? এটাই হচ্ছে জাতীয়, একে বলে ফাইনাল প্রোডাক্ট। মানে একটা দ্রব্য লাস্ট কত দূর পর্যন্ত যেতে 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 ফাইনাল প্রোডাক্ট হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে তোমার জাতীয় আয়। অথবা তুমি এটাকে বলে ফাইনাল প্রোডাক্ট মেথড, অথবা এটাকে তুমি এইভাবে বলতে পারো যে প্রত্যেকটা স্টেজে কীভাবে অ্যাড হয়ে আসছে। এই স্টেজ থেকে এই স্টেজে আসার জন্য কত টাকা অ্যাড হয়েছে, এই স্টেজে আসার জন্য অ্যাড হয়েছে 500 টাকা। এই স্টেজ থেকে এই স্টেজে আসার জন্য কত টাকা অ্যাড হয়েছে, 200 টাকা। এই স্টেজ থেকে এই স্টেজে আসার জন্য কত টাকা অ্যাড হয়েছে, 1300 টাকা। তাহলে এটা যদি আমি পার্টিকুলার যোগ করি দেখতে পেয়ে যাবে তুমি এখানে একটা, এই যোগটা আমি করব এইভাবে যোগটা করব, এখান থেকে 500 টাকা নেব, এই পার্টগুলো সবকে নিয়ে 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 একটা বার করব। মানে এটা কি, এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড। এখানে যোগ হয়ে আসছে, এটা যোগ হচ্ছে, এটা যোগ হচ্ছে, ভ্যালুটা অ্যাড হয়ে আসে প্রত্যেকটা স্টেজে, এই ভ্যালুটা কিন্তু অ্যাড হয়ে আসছে। ইটস কল ভ্যালু অ্যাডেড মেথড। যোগ করে দেখো কত হয়, 1300 1200 কত, 1300 1200 হচ্ছে তোমার 1500, 1500 500, 2000, 500 কত, 2,500। দেখো এটাও 2,500 টাকাই হবে, এটাও কিন্তু তোমার 2,500 টাকাই হলো। বুঝতে পারোটা কি? তাহলে এটা বোঝা যাচ্ছে ফাইনাল প্রোডাক্ট অ্যান্ড তোমার হচ্ছে তোমার ভ্যালু অ্যাডেড মেথড দুটাই কিন্তু সেম, একই ধরনের ভ্যালু দেবে। মানে প্রত্যেকটা স্টেজে কীভাবে ভ্যালুটা অ্যাড হয়ে আসছে একে বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড। অথবা আমরা বলতে পারি একদম ফাইনাল স্টেজে যে প্রোডাকশানটা হয়েছে, টোস্টের প্রোডাকশান হয়েছে, সেই ফাইনাল প্রোডাকশানটা যেটা হয়েছে তার ইনকামটা ধরলেও আমরা বলে দিতে পারি যে জাতীয় আয় কত হতে পারে। তো এখানে প্রবলেম হচ্ছে এটাই যে তুমি কোথায় জানবে যে কোনটা ফাইনাল প্রোডাক্ট। ইটস ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট অর নট। তো এটা অনেক বিতর্কিত একটা বিষয়। তো আমাদের জানা ভালো যে 3টে মেথড অলরেডি আছে, একটাকে বলে আয়শুমারি পদ্ধতি, ব্যয়শুমারি পদ্ধতি, আর একটা হচ্ছে উৎপাদন সুমারি পদ্ধতি। ইটস কল্ড ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথডটা কেন এসছে তাহলে বোঝা গেছে, প্রোডাকশন মেথডটা এই জন্যই এসছে যে যাতে ডবল কাউন্টিং না হয়ে যায়, ডবল কাউন্টিং এরর কমানোর জন্যই হচ্ছে তোমার এই মেথডটা এসছে। এর নাম হচ্ছে প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথডের দুটো পার্ট আছে, একটাকে বলা হয় তোমার ফাইনাল প্রোডাক্ট, একদম লাস্টের প্রোডাকশনটার জন্য কত হবে, এই যে লাস্টের প্রোডাকশনটা কত হলো, এই যে লাস্টের প্রোডাকশন যত হয়েছে সেটাকে ধরা যায় ফাইনাল প্রোডাক্ট। সেই ফাইনাল প্রোডাক্টের ভ্যালু যা হবে সেটাই হচ্ছে জাতীয় আয়। অথবা আমরা বলতে পারি প্রত্যেকটা স্টেজে কীভাবে ভ্যালুটা অ্যাড হয়ে আসছে, এই ভ্যালুটা অ্যাড হয়ে আসছে এটাকে দেখলে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ভ্যালু অ্যাডেড হয়ে আসছে। মানে এই পার্টটাকে এই জন্য এটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড, এবং এখান থেকেও আমরা সেই জাতীয় আয়টাও পেতে পারি। ওকে, আচ্ছা চলো এবার আমরা একটা নেক্সট পার্টে যাবো, যেটা তোমার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে মানে অনলাইন ক্লাস অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে এটাই শুধু দেখাতে চাইছি যে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা হবে, সেই টপিকগুলো আমি তোমাকে করাবো। কারণ এর এক্সট্রা টপিক করে লাভ নেই, এক্সট্রা টপিকটা আমি ওখানে গিয়েই পড়াবো, এখানে এক্সট্রা টপিক করে লাভ নেই। ও এটা আছে এটা, অমর্ত্য বুঝতে পেরেছো? ব্যাস ব্যাস বুঝতে পারলে ভালো। আচ্ছা এইবার দেখো তুমি কিছু টার্ম তোমাদের এবার শিখতে হবে, যেটা হচ্ছে তোমার আচ্ছা সাপোজ তুমি ভাবো ট্যাক্স। এই ট্যাক্সটা কিন্তু দু ধরনের হয়, একটাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স, আর একটা বলা ও এটাকে দাঁড়াও
একটাকে হচ্ছে বলা ডাইরেক্ট ট্যাক্স, একটা বলা ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সটা কি? যখন তুমি হচ্ছে গিয়ে কোনো একটা যখন তুমি হচ্ছে গিয়ে একটা একটা ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্স, আর একটা হয় ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সটা কি? যখন তুমি কোনো একটা চাকরি করছো, চাকরি থেকে তুমি 10,000 টাকা পেলে, তুমি 10,000 টাকা পেলে সেখান থেকে, ঠিক আছে, সেখান থেকে তোমার 500 টাকার ট্যাক্স দিয়ে দিতে হচ্ছে। ডাইরেক্ট ট্যাক্সটা তো 500 টাকা, সরকার তোমাকে বলছে তুমি 10,000 টাকা চাকরি করো, তোমাকে কিন্তু 500 টাকা দিতে হবে, তুমি সরকারকে তুমি দিয়ে দিলে, এটা ডাইরেক্ট ট্যাক্স। আর একটা ট্যাক্স কী হতে পারে? তুমি কোনো জিনিস কিনছো, সে হতে পারে খাবার, হতে পারে গাড়ি, হতে পারে যা হতে পারে, তার জন্য তুমি যে ট্যাক্সটা দিচ্ছ, ডাইরেক্টলি দিচ্ছ না, ওই প্রোডাক্টটার সঙ্গে একটা ট্যাক্স অ্যাড করা আছে, তা নিয়ে দামটা হয়। সাপোজ একটা জিনিসের দাম, সাপোজ আমি যদি মনে করি কোনো একটা বিস্কিটের দাম 10 টাকা আছে, কোনো একটা বিস্কুটের দাম আছে 10 টাকা, এই 10 টাকার মধ্যে দেখবে তুমি ছোট্ট একটা ট্যাক্স, কোথাও একটা ট্যাক্স লেখা আছে যে 0.1116 কিছু একটা রুপিস, এরকম ট্যাক্স, এটা একটা ট্যাক্স। এই ট্যাক্সটা তুমি ডাইরেক্ট তুমি দিচ্ছ না, তুমি প্রোডাক্টটার দামের সঙ্গে তুমি দিচ্ছ, একে বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে একটা জিনিস মনে রাখবে, বেয়ার অ্যান্ড পেয়ার। বেয়ার আর পেয়ার মানে কি? যখন কোনো জিনিসের উপরে ট্যাক্সটা ইম্পোজ করছে সরকার, যখন ট্যাক্স ইম্পোজড ট্যাক্স যখন ইম্পোজ করছে, এই ট্যাক্স ইম্পোজ করলে বেয়ারকে পেয়ারকে, একটা বেয়ার আছে একটা পেয়ার আছে একটা, আমি আমি এটাকে ছকের মতো করে লেখার চেষ্টা করছি, দাঁড়া এটা মুছে আমি ছকের মতো করার চেষ্টা করছি, দাঁড়া দিলে তুমি ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে জিনিসটা কেমন। বেয়ার আর পেয়ারটা কি? বেয়ার আর পেয়ার, দাঁড়া একটু জাস্ট ওয়েট। সাপোজ এখানে এটাকে বাংলায় বলা হয় কর ঘাত, কর পাত, এইসব কিছু থাকে, ঠিক আছে। আমি এত বাংলা বলতে পারবো না সত্যি কথা বলতে। একটাকে বলা হয় ডাইরেক্ট ডাইরেক্ট ট্যাক্স, আর একটা বলা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্সে কি হয়? ডাইরেক্ট ট্যাক্সে গভর্নমেন্ট যখন তোমাকে গভর্নমেন্ট যখন তোমাকে ইম্পোজ করবে না, গভর্নমেন্ট ইম্পোজ যখন করবে, সে যিনি গভর্নমেন্ট যখন ইম্পোজ ডাইরেক্ট ট্যাক্স করতে, বেয়ার অ্যান্ড পেয়ার, গভর্নমেন্ট যখন ইম্পোজ করছে, বেয়ার আর পেয়ারটা হচ্ছে তোমার সেম পারসন, বেয়ার আর পেয়ার সেম পারসন। bear and pair are different কি বলছে? যখন আমি বললাম না, যখন সরকার তোমাকে একটা কোনো ট্যাক্স ইম্পোজ করছে, ওই যখন সরকার তোমাকে ইম্পোজ করলো, গভর্নমেন্ট যখন ইম্পোজ করছে, ওই ইম্পোজ করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি নিজে বহনও করছো এবং পেমেন্টটা তুমি নিজেই করছো, তাকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। যেমন বলছিলাম, তোমার স্যালারি থেকে সরকার বললো তোমাকে এত টাকা ট্যাক্স দিতে হবে, তো 500 টাকা তোমাকে ট্যাক্স দিতে, তুমি নিজে বেয়ার করছো এবং নিজে পেমেন্ট করছো। এবার ইনডাইরেক্ট ট্যাক্সটা যখন দোকানি দেখছে তোমার হচ্ছে গিয়ে এই জিনিসটার প্রতি তোমাকে জিএসটি দিতে হবে, অ্যাকচুয়ালি দিতে হচ্ছে জিএসটিকে, প্রেশারটা কিন্তু জিএসটিকে দিতে, মানে দোকানের যে মালিক তাকে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, কিন্তু সে কী করলো, সে কিন্তু ডাইরেক্ট ট্যাক্সটা দিচ্ছে না, পেমেন্ট করছে কে? খদ্দেররা পেমেন্ট করছে, খদ্দেরের টাকা থেকে ট্যাক্সটা পেমেন্ট হচ্ছে, মানে বেয়ার করছে, মানে ট্যাক্সটা কার নামে? যার নামে ট্যাক্সটা আসছে তিনি হচ্ছে বেয়ারার, আর যিনি পেমেন্ট করছে ট্যাক্সটা তিনি হচ্ছে পেয়ারার। এবার যখন ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, যিনি বেয়ারার তিনি বেয়ারার, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কী হয়, যার নামে গভর্নমেন্ট ট্যাক্সটা ইম্পোজ করেছে সে বেয়ার করছে, কিন্তু পেমেন্ট করছে অন্যজন, ইটস কল্ড দ্য, একে বলা হয় তোমার কি, একে বলা হয় তোমার ইনডাইরেক্ট ট্যাক্স। আই থিঙ্ক এই পার্টটা ক্লিয়ার হওয়ার কথা প্রত্যেকে, ইটস নট ভেরি বিগ ডিল। আচ্ছা,
এবার হচ্ছে কি আমি এবার এই ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে কিন্তু কাজে আসবে। আচ্ছা, এবার আরেকটা টার্ম এখানে শিখে রাখো। আরেকটা টার্ম হচ্ছে গিয়ে যখন কোনো ব্যক্তি, আমাদের দেশের কোনো একটা ব্যক্তি, সে হচ্ছে তোমার কী বলা যেতে পারে, বাইরে কাজ করে, বাইরে যখন কাজ, আচ্ছা এখান থেকে কি হয়, এবার হচ্ছে গিয়ে আমি একজন ব্যক্তি, আমার ইনকাম হচ্ছে 100 টাকা, 10,000 টাকা সাপোজ, আমি ট্যাক্স দিই সরকারকে কত টাকা, ডাইরেক্ট ট্যাক্স হোক ইনডাইরেক্ট ট্যাক্স যাই হোক না, সেটা ট্যাক্স দেয় সরকারকে কত টাকা, সে সরকারকে ট্যাক্স দেয় 500 টাকা সাপোজ বলে দিলাম, 500 টাকা বেশি হয়েছে না, তাহলে 1,200 10,000 করলাম, 500 টাকা সে ট্যাক্স দেয়। তাহলে এই যে ওয়াই, এটা ইনকাম, এটা ট্যাক্স, এবার ট্যাক্স দেওয়ার পর কী পড়ে থাকবে, আমি নিশ্চয়ই এই 500 টাকা আমি আমি কিন্তু পুরো 10,000 টাকা, আমি কিন্তু পুরো যে 10,000 টাকা, আমি পুরো 10,000 টাকা কিন্তু খরচা করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার সরকারকে ট্যাক্স দিতে হবে। কী আছে, এয়ার আপনার ব্লার আসছে না? ও তাই, দাঁড়াও দাঁড়াও, ব্লার আসছে বলছো, দাঁড়াও দাঁড়াও দেখছি তাহলে, দাঁড়াও, এখন দেখো ঠিক আসছে মোটামুটি? আচ্ছা ঠিক আছে। তোমার হচ্ছে গিয়ে তাহলে আমি এই যে টোটাল ইনকাম, এই ইনকামটা কিন্তু টোটালটা কিন্তু এই 10,000 টাকা ইনকামটা কিন্তু আমি পুরো ডাইরেক্ট খরচা করতে পারবো না, কারণ আমাকে ট্যাক্স দিতে হবে। এবার খরচা যখন করবো তখন কী খরচা করবো, আমি এই ওয়াই থেকে টিটা বাদ দেবো, তাই তো নাকি? এই ওয়াই থেকে টিটা বাদ দিলে কী পড়ে থাকবে, ওয়াই থেকে টিটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাকে বলা হয় এই ওয়াই, সেটা তো একটা ইনকাম, সেই ওয়াইটাকে বলা হয় এরকম, এই ওয়াইডি, সেটাকে লেখা হয় ওয়াইডি, এটাকে বলা হয় ইনকাম, মনে রাখবে এটাকে বলে ইনকাম। ইনকাম আবার ব্লার হয়ে যাচ্ছে, এই তোমাদের নেটওয়ার্কের, হয় তোমাদের নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বা আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মেবি কিছু একটা। আসছে, ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ট্যাক্স। এই ওয়াইডিটাকে বলা হয় ডিসপোজিবল ইনকাম, এটা মনে রাখবে কিন্তু, ডিসপোজিবল ইনকাম। ডিসপোজেবল ইনকাম বাংলা মানে কি, ডিসপোজেবল ইনকাম বাংলা বাংলা মানে হচ্ছে তোমার ব্যয় যোগ্য, ব্যয়যোগ্য আয়, ঠিক আছে? তার মানে হচ্ছে গিয়ে আমি আমার আয়ের কোন পার্টটা ব্যয় করতে পারি, কোন পার্টটা ব্যয় করতে পারি, যেটা হচ্ছে আমি ইনকাম, ট্যাক্স দেওয়ার পর যে পার্টটা পড়ে থাকছে, এই যে ট্যাক্স দিয়ে দিছি, এই যে এখান থেকে ওয়াই থেকে ট্যাক্সটা বাদ দিলাম, মানে এখানে কত ওয়াই, তাহলে ওয়াইডিটা কত এখানে, তাহলে আমাদের এখানে ওয়াইডিটা হচ্ছে তোমার 9,500 টাকা। এই 9,500 টাকাই কিন্তু আমি খরচা করতে পারবো, এর থেকে বেশি খরচা করতে পারবো, কারণ সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে এই টার্মটা মনে রাখবো, ওয়াইডি মানে ডিসপোজেবল ইনকাম, এই টার্মটা মনে রাখবে। আচ্ছা, তারপর নেক্সট, আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার যে টার্মটা আসছে, এবার সরকারি কিছু জন ব্যক্তি দেখবে তোমার বাইরে কাজ করে, সাপোজ আমাদের দেশে সাপোজ ইন্ডিয়ার কিছু জন পিপল, ইন্ডিয়ান ইন্ডিয়ান পিপল ইন্ডিয়ান পিপল বাইরে কাজ করতে গেছে, ইন্ডিয়ান পিপল ধরো গেছে ইউএসএ কাজ করতে গেছে, যদি ইউএসএ কাজ করতে যায় তাহলে কী হবে, ইউএস থেকে সে টাকা নিয়ে আসবে ডলার, তাই তো নাকি? এখান থেকে সে ডলার নিয়ে আসছে। ঠিক তেমনই ইউএসের কিছু পিপল এখানে কাজ করতে আসবে, ইউএস পিপল, ইন্ডিয়াতে কাজ করতে আসবে ইউএস পিপল, ইউএসএ পিপল, তখন তারা এখান থেকে কী নিয়ে যাবে, তারা এখান থেকে নিয়ে যাবে কি রুপিস, তারা এখান থেকে রুপিস, হ্যাঁ, তারা এখান থেকে রুপিস নিয়ে যাবে। এই যে কত টাকা এলো কত টাকা গেল এখান থেকে, এটাকে বলা হয়, আমি তো মনে করি যে ইন্ডিয়া, এটা যে ইন্ডিয়াতে, এই যে হ্যাঁ, এটা ইন্ডিয়া, ধরো সাপোজ এই যে ইন্ডিয়াতে, এই ইন্ডিয়াতে ধরো এসছে টাকা, আমি যদি একটা ব্যালেন্স শিট করার চেষ্টা করি, আমি লিখলাম এদিকে ইন্ডিয়া আইএনডি, আর এদিকে লিখলাম ইউএসএ, এই ইন্ডিয়ার এই ইউএসের মধ্যে ধরো টাকা এসছে, ইন্ডিয়াতে টাকা এসছে ধরো, আমি আশাটাকে প্লাস লিখছি, হ্যাঁ, ইন্ডিয়াতে টাকা এসছে ধরো তোমার 100 টাকা, আর ইন্ডিয়াতে টাকা এসছে মানে 100 টাকা, মানে কি ইউএসের 100 টাকা লস হয়েছে, তাই তো নাকি?
ব্যালেন্স শিটে এভাবে তো আমরা করি। আর ঠিক তেমনই ইন্ডিয়া থেকে টাকা গেছে মানে কি, ধরো ইন্ডিয়া থেকে টাকা গেছে 200 টাকা গেছে ইন্ডিয়া থেকে টাকা, তার মানে এদের প্লাস 200 টাকা। এভাবে আমরা প্লাস, এটা এভাবে আমরা তোমার ব্যালেন্স শিটে কাজ করার চেষ্টা করি এভাবে যে যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে এলো মানে সেটা ইউএস থেকে টাকা দিতে হয়েছে, তাই ইউএসের নেগেটিভ। আর যেটা হচ্ছে তোমার ইন্ডিয়া থেকে গেছে নেগেটিভ মানে সেটা ইউএসএ গিয়ে টাকাটা পৌঁছে, তাহলে ইউএসের ক্ষেত্রে পজিটিভ। এইভাবে এইটাকে বলা হয় নিট ইনডাইরেক্ট ট্যাক্স। এর নামটা বেশ সুন্দর একটা আছে, এটাকে বলছি কেন, সরি, বিদেশ থেকে নিট ফরেন ইনকাম ফ্রম আছে নিট ফরেন নিট ফরেন ইনকাম। হ্যাঁ, এই যে ফরেন থেকে কত টাকা আসছে বা কত টাকা যাচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে তোমার, এটাকে বলা হয় বিদেশ থেকে প্রাপ্ত, এটাকে বলা হয় বাংলায় বলা হয় বেশ সুন্দর, বিদেশ থেকে, বিদেশ থেকে প্রাপ্ত, বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়, নিট আয়। এটাকে এটাকে আমি বাংলায় ইংলিশে লিখতে চাই, ইংলিশে লিখবো কী হবে, বিদেশে প্রাপ্ত আয়টা কী হবে, কত টাকা এলো কত টাকা গেল, এই যে ডিফারেন্স, এটাকে বলে বিদেশ থেকে প্রাপ্ত আয়। এটাকে যদি আমরা এটাকে ইংলিশে লেখা হয় এরকম, নেট ফরেন ইনকাম, ইনকাম ফ্রম অ্যাব্রড, এটাকে শর্টে লেখা হয় এরকম, নিট ফরেন ইনকাম ফ্রম অ্যাব্রড, এটাকে বলা হয় এরকম NFIA। ঠিক আছে, এটাকে বলা হয় NFIA। কিন্তু এর আগে যে পার্টটা আমরা দেখেছিলাম এটাকে এখানে এই পার্টটাতে, এই পার্টটাতে হচ্ছে ট্যাক্স, এই ট্যাক্স বাদ দিয়ে দিচ্ছি। যখন আমরা ট্যাক্স, যে কত টাকা ট্যাক্স দিচ্ছি, এটাকে এই কত অ্যামাউন্ট ট্যাক্স দিতে হবে, তখন আমরা যে ট্যাক্সটা দিব সেটা হবে নিট ইনডাইরেক্ট ট্যাক্স, নিট পরোক্ষ, পরোক্ষ পরোক্ষ নিট, হ্যাঁ। অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে না, আমরা তুমি দেখবে একটা খুবই ইম্পর্টেন্ট কথা তোমাকে বলছি আজকে, মনে রাখার চেষ্টা করবে যে তোমার অ্যাকচুয়ালি বেশিরভাগ ডাইরেক্ট ট্যাক্সটা খুবই কমই হয়, ইনডাইরেক্ট ট্যাক্সটা থেকে সবথেকে বেশি থাকে, বুঝলে। ইনডাইরেক্ট ট্যাক্সটার পরিমাণ অনেক বেশি থাকে, ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা আমরা জানি না কত ট্যাক্স, এই GST FST থেকে বহু টাকা ট্যাক্স কামানো হয়। ঠিক আছে, তা এখানে আরেকটা টার্ম মনে রাখো, নিট ইনডাইরেক্ট ট্যাক্স, নিট ইনডাইরেক্ট ট্যাক্স। এই কতগুলো টার্ম বলছি, এই টার্মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলে রাখলাম। এখানে আমরা বললাম নিট ইনডাইরেক্ট ট্যাক্স, এর আগের টার্মটাই বললাম হচ্ছে তোমার NFIA। আর একটা টার্ম তোমাদের মনে করার চেষ্টা করছি যাকে বলা হয়, সেই টার্মটা হচ্ছে তোমার এখানটাতে একটা বলে দিচ্ছি, টার্মটা ডিসপোজিবল ইনকাম। ডিসপোজিবল ইনকাম তো হয়েছে একটা, আর একটা বলো অবচয়। আচ্ছা, অবচয়টা কী জিনিস জানো, একটা মনে হয় অবচয়, সাপোজ একটা মেশিন তুমি কিনেছো, একটা মেশিন কিনে, সাপোজ একটা তুমি ধরো 20,000 টাকাতে একটা মেশিন কিনেছো, এই মেশিনটা কেনার পর তুমি 6 মাস চালালে, 6 মান্থস চালালে, ঠিক আছে, 6 মান্থ চালানোর পর তুমি দেখবে যে মেশিনটা কিছু সমস্যা হয়েছে, তার সেই মেশিনটাকে সারাই করার জন্য 2,000 টাকা খরচা হয়েছে। এই 2,000 টাকা সারাই করলে মেশিনটা কেমন আসবে, মেশিনটা সেই আগের মতো নতুন অবস্থায় ফিরে আসবে। এই যে তুমি 2,000 টাকা দিলে, এই 2,000 টাকাটাকে বলা হয় অবচয়, অবচয়। এই অবচয়কে বাংলায় বলা হয় ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন শর্টে লেখা হয় ডি। এই টার্মটা মনে রাখবে। আমি আবার বলছি, ডেপ্রিসিয়েশন কাকে বলে, যখন কোনো একটা জিনিসের ক্ষতি হয়, কোনো একটা মেশিন বা ক্যাপিটাল পার্টসের ক্ষতি হয়, ওই পার্টটাকে আবার ঠিক করার জন্য উদ্যোক্তা বা ফার্মের প্রোডাকশন ম্যানেজার যেই থাকুক না কেন, যে মালিক থাকুক না কেন, তার জন্য যে খরচা করে তাকে ঠিক করার জন্য, সেই খরচাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। আবার বলছি, যখন কোনো ক্যাপিটাল অ্যাসেট নষ্ট হয়, খারাপ হয়, তাকে ঠিক করার জন্য যে ধরনের তোমার হচ্ছে কি খরচা বহন করতে হয় কর্তৃপক্ষকে, তাকে বলা হয় অবচয়। 3টে টার্ম খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে। একটা টার্ম হচ্ছে তোমার নিট ইনডাইরেক্ট ট্যাক্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, 1 নম্বর টার্ম, এটা সবসময় মনে রাখবে। 2 হচ্ছে তোমার কি, 2 হচ্ছে গিয়ে তোমার NFIA। 3 নম্বর টার্মটা হচ্ছে তোমার ডেপ্রিসিয়েশন। এই টার্মগুলো ইউজ করে কিন্তু আমরা সমস্ত ধরনের অঙ্ক করতে পারবো। এই 3টা টার্ম ইউজ করতে হবে, এই 3টা টার্ম ইউজ করলে কিন্তু সমস্ত ধরনের অঙ্ক আমরা করতে পারবো। আমরা একবার একটু অঙ্কের দিকে গেলে তোমরা ভাববে যে ঠিক আছে, মানে কতটা হচ্ছে তোমরা নিজেই বুঝতে পারবে, খুব একটা বিশাল কষ্ট হবে না, আই থিঙ্ক, আমার মনে হয়। এই 3টে টার্ম মনে রাখার চেষ্টা করো। আচ্ছা, এরপরে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি এখানটা করার চেষ্টা করছি। আচ্ছা, আমরা এবার হচ্ছে গিয়ে
যেটা বলতে চাইছিলাম তোমাদেরকে, এটা দিয়ে বলার চেষ্টা করছি। দাঁড়া, তোমার হচ্ছে গিয়ে জাতীয় আয় বড়, আচ্ছা জিডিপি বড়, জিডিপি বড় না জিএনপি বড়, এটা আগে ভাবার চেষ্টা করো। জিডিপি আর মার্কেট প্রাইস এসব আমি কিছু বলছি না, জিডিপি বড় না জিএনপি বড়, এটা আগে ইম্পর্টেন্ট কথা। আমরা ধরেই নিচ্ছি জিডিপিটা ছোট, আমরা ধরে নিচ্ছি, আমরা অ্যাজিউম করছি, কোথায় গেল 1 নম্বর, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে জিডিপিটা থেকে জিএনপিটা বড়, আমরা ধরে নিচ্ছি এটা, কিন্তু হ্যাঁ এটা সবসময় যে হবে তার কোনো মানে নেই, ধরে নিচ্ছি। কেন ধরে নিচ্ছি এটা? কারণ জিডিপির মধ্যে কে থাকে? জিডিপির মধ্যে দেশের লোকও থাকে, বাইরের লোকও থাকে, তাই বাইরের লোকের ইনকাম তো চলে যাবে তাদের দেশে, আমাদের দেশে থাকবে না, তাই জিডিপি মানেটা কম, আমি ধরে নিলাম। তো তাহলে জিডিপিটা সমান কী ছিল আমাদের কাছে? আমরা বলেইছিলাম জিডিপি সমান হচ্ছে C+I+D হ্যান ত্যান এসব অনেক কিছু বলেছিলাম। এইসব কিছু বাদ দিয়েও আমরা জিডিপি সমান, আচ্ছা আরেকটা কথা বলে রাখি তোমাকে, সিম্পল কথা, জিডিপি মানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি মানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, আর জিএনপি মানে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস, সবসময় মনে রাখবে। এবার কথা হচ্ছে গিয়ে যে আমি জিডিপি থেকে জিএনপিতে যাবো কীভাবে, জিডিপি থেকে জিএনপিতে যাবো কীভাবে, তার জন্য যে পদ্ধতিটা অ্যাপ্লাই করা হবে, জিডিপি থেকে জিএনপি যাবো, কারণ আমি ধরে নিচ্ছি যে এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, ইটস ইম্পর্টেন্টটা মনে রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি এই জন্য বলছি, এটা প্রথমেই তোমাদের বলছি জিডিপির থেকে জিএনপি বড়, তাহলে মনে করো তুমি এই যদি ছোটো এর থেকে বড় হয়, তাহলে আমি এখানে যেতে গেলে কী করতে হবে আমাকে? ভাই কিছু একটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যোগ করতে হবে। ঠিক সিমিলারলি এই যেহেতু বড়, বড় থেকে ছোটোকে আসতে গেলে কী করতে হবে? বড় থেকে ছোটোকে আসতে গেলে বিয়োগ করতে হবে একটা পার্ট। এবার কথা হচ্ছে কী বিয়োগ করবো আর কী যোগ করবো, কী বিয়োগ করবো কী যোগ করবো? আমাদের বিয়োগ করতে হবে কি? আমাদের বিয়োগ করতে হবে তোমার, যোগ বা বিয়োগ করতে হবে কি? NFIA, NFIA, যোগ বা বিয়োগ করতে হবে। কীভাবে করবো? যদি বলা হয় তুমি জিডিপি থেকে জিএনপিতে যাও, তাহলে কীভাবে করবে তুমি? জিডিপি থেকে জিএনপি বা জিডিপি থেকে জিএনপিটা বড়, তাহলে ছোটো থেকে যখন বড়তে যাবো কোনো একটা পার্ট যোগ করতে যেতে হবে। এই জন্য দেখো দিয়েছি, তীর চিহ্নটা দিয়েছি, জিডিপি থেকে জিএনপি যখন যাচ্ছি NFIA যোগ করছি। সিমিলারলি যখন আমি জিডিপি থেকে জিএনপিতে যাবো, সরি জিএনপি থেকে যখন আমি জিডিপিতে যাবো, তখনও কিন্তু একই ব্যাপার, আমার কী করতে হবে? বড় থেকে ছোটোতে যাচ্ছি, বড় থেকে ছোটোতে যাচ্ছি, তার মানে কি বড় থেকে কিছু পার্ট বাদ দেবো, দিলে তো ছোটোতে যেতে পারবো। ক্লিয়ার? আচ্ছা 1 নম্বর। 2 নম্বর বলছি, 2 নম্বর হচ্ছে তোমার মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট, এটাকে বলা হয় মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট। এমসি সমান কি, এমপি সমান কি, এমপি সমান কি, এমপি সমান হচ্ছে তোমার মার্কেট প্রাইস, আর এফসি সমান কি, এফসি সমান হচ্ছে তোমার ফ্যাক্টর কস্ট, এফএসসি ফ্যাক্টর কস্ট। আমি এখনও ধরে নিচ্ছি যে তোমার জিডিপি থেকে বড় থেকে একটা কষ্ট রাখছি, বাদ দিচ্ছি তো। প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট যখন আসছি, ট্যাক্সটা এমপি থেকে বাদ দিলে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা এখন ধরে নিচ্ছি মার্কেট প্রাইসটা বড় ফ্যাক্টর কস্টের থেকে। হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্রাইসটা বড় ফ্যাক্টর কস্ট থেকে, এটা ধরে নাও। এটা আমরা কিন্তু ধরে নিচ্ছি, এগুলো কিন্তু দেখো, এটা কিন্তু কি ইম্পর্টেন্ট, এটা যদি না ধরো তুমি বুঝতে পারবে না। এই যে আছে না জিডিপি, এই সরি এই যে জিডিপি তোমাকে বললাম, জিডিপির থেকে জিএনপি বড়, ঠিক সিমিলারলি আমরা এখানেও ধরে নিচ্ছি যে মার্কেট প্রাইস এ ফ্যাক্টর কস্টের থেকে বড়। তার মানে কি? তার মানে এটা হচ্ছে গিয়ে তোমার বড় থেকে ছোটোতে গেলে কি করতে হয়? বড় থেকে ছোটোতে গেলে সরি জি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট, সরি ও একটু ভুল করেছি বাবু, একটু ভুল করেছি, এটা 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 ভুল বললাম, এটা মার্কেট প্রাইসের থেকে ফ্যাক্টর কস্টটা বড় থেকে ছোটোতে গেলে কী করতে হয়? সরি ছোটো থেকে বড়তে গেলে কী করতে হয়? যোগ করতে হয় একটা পার্ট, না বিয়োগ করতে হয়? কী করতে হয় বলো? বড় থেকে ছোটো, আচ্ছা 1 মিনিট, জাস্ট মিনিট একটু ভুল দেখলাম, মার্কেট প্রাইস থেকে একটু যাচ্ছি,
না না ঠিকই করেছিলাম, আমি ঠিকই করেছিলাম এখান থেকে। আচ্ছা, যখন আমরা মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যাব, মার্কেট প্রাইসটা বড় ফ্যাক্টর কস্টের থেকে, ফ্যাক্টর কস্টটা ছোট, বড় থেকে ছোটোতে গেলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। কী বিয়োগ করবো এখান থেকে? নিট ইনডাইরেক্ট ট্যাক্স বিয়োগ করব। ঠিক সিমিলারলি যদি আমরা ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যাই, ফ্যাক্টর কস্টটা ছোটো, মার্কেট প্রাইসটা বড়, তার ছোটোর সঙ্গে কিছু একটা টার্ম অ্যাড করতে হবে, যার ফলে কিন্তু আমি এখানে যেতে পারি। তাহলে কী করবো? প্লাস এন আই টি, নিট ইনডাইরেক্ট ট্যাক্স যোগ করলে কিন্তু আমরা মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট। তার মানে কীভাবে যাবো বলছি, আগে ধরো ছিল জিনিসটা এরকম ছিল যে তোমার আছে জিএনপি মার্কেট প্রাইস ছিল, সেখান থেকে আমাকে যেতে হবে কোথায়? কোশ্চেন করেছে জিএনপি ফ্যাক্টর কস্টে যাও। কীভাবে যাব, কীভাবে করবো তাহলে আমরা? তাহলে আমাদের করতে হবে পদ্ধতি এরকম, জিএনপি মার্কেট প্রাইস আছে, তার সঙ্গে জিএনপি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যাব। মার্কেট প্রাইসটা বড় ফ্যাক্টর কস্টের থেকে, তাই বড় থেকে ছোট বিয়োগ করবো। কী বিয়োগ করবো? এন আই টি বিয়োগ করলে কী পাবো? জিএনপি ফ্যাক্টর কস্ট পাবো। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে, আমরা যখন মার্কেট প্রাইস টু ফ্যাক্টর কস্টে যাব, আমরা এই যে বললাম না মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট, এই যে মার্কেট প্রাইস থেকে আমরা যাচ্ছি কোথায়? ফ্যাক্টর কস্টে যখন যাব, তখন আমরা মনে রাখবে জিএনপি টু জিএনপিতে যেতে হবে। জিএনপি থেকে কিন্তু জিডিপিতে না, হুট করে যাবো না। আমরা জিএনপি এর মার্কেট প্রাইস দেওয়া আছে, তো জিএনপি এর মার্কেট প্রাইস থেকে জিএনপি এর ফ্যাক্টর কস্টে যাবো। আমি জিএনপি এর মার্কেট প্রাইস দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্ট হুট করে এরপরে আমি যদি এনআইটি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু জিডিপি ফ্যাক্টর কস্ট হয়ে যাবে না। জিএনপি মার্কেট প্রাইস থেকে এনআইটি বাদ দিলে কিন্তু আমরা জিএনপি ফ্যাক্টর কস্টই হবে, জিডিপি ফ্যাক্টর কস্ট হবে না। এ কথা কিন্তু মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কথা বললাম তোমাদেরকে। ঠিক তেমনই জিডিপি মার্কেট প্রাইস থেকে আমি জিডিপি যদি মার্কেট প্রাইস থেকে যদি আমি এনআইটি বাদ দিই, তাহলে কিন্তু আমি জিডিপি ফ্যাক্টর কস্ট যাব, জিএনপি ফ্যাক্টর কস্ট যাব না। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর টার্ম। 3 নম্বর টার্মটা হচ্ছে গিয়ে কি? 3 নম্বর টার্মটা হচ্ছে তোমার, 3 নম্বর যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার নিট গ্রস। এই টার্মটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, ভিডিওটা একবার দেখবে, আই থিঙ্ক বুঝে যাবে। গ্রস और टोटल, এটা গ্রসও বলা হয়, টোটালও বলা হয়। GRO ডবল এস, গ্রস और টোটাল। আর একটা টার্ম এখানে করব, এটা হচ্ছে তোমার কি? নিট। নিট গ্রসটা সবসময় বড় নিটের থেকে, গ্রস আর টোটালটা সবসময় বড় কার থেকে? নিটের থেকে। গ্রসটা কী জিনিস বলে দিই শোনো, যেটা তোমার বলছিল একটা মেশিন, প্রথমে একটা মেশিন কিনে আনছিল 20,000 টাকা দামে, এটা হচ্ছে গ্রস। মেশিন থেকে যখন একটা পার্ট বাদ দিয়ে দেওয়া হলো, যখন মেশিনটা 6 মাস চলার পর কিছু অংশ তার ভেঙে গেছে, তাহলে মেশিনটা এখন কী পড়ে আছে? নিট কী অবস্থায় আছে? যে মানে 2,000 টাকা মতো জিনিস ভেঙে গেছে। তার মানে কি 2,000 টাকা মতো জিনিস ভেঙে, মোটামুটি এখন মেশিনটার ভ্যালু হচ্ছে 18,000 টাকা, তার মানে 2,000 টাকা কমে গেল। দিস ইজ কল্ড নিট। ঠিক আছে? তার মানে কি? তার মানে হচ্ছে গ্রসটা বড় নিটের থেকে। তাহলে আমি গ্রস থেকে যদি নিটে যাই, তাহলে কী করতে হবে বাবু? গ্রস থেকে নিটে গেলে, বড় থেকে ছোটোতে গেলে কী করতে? বিয়োগ করতে হবে। আর ছোটো থেকে বড়তে গেলে কী করতে হবে? ছোটো থেকে বড়তে গেলে আমাকে যোগ করতে হবে। কী যোগ করবো? ডেপ্রিসিয়েশন যোগ করবো। কী বিয়োগ করবো? ডেপ্রিসিয়েশন বিয়োগ করবো। এবার বোঝা গেল কি? তাহলে আমি একটা বলছি, যে বলা হচ্ছে তোমার সিম্পল জিডিপি। সিম্পল জিডিপি ছিল, জিডিপি সিম্পল জিডিপি মানে কি? সিম্পল জিডিপি মানে সবসময় জিডিপির মার্কেট প্রাইস আছে, সবসময় মনে হয় জিডিপির মার্কেট প্রাইস আছে। আমি চাইছি এটাকে নিট করতে, এখান থেকে যেন ডেপ্রিসিয়েশন বাদ দিতে কী পড়ে হবে? এখানে ডেপ্রিসিয়েশন যদি বাদ দিয়ে দিই, তাহলে হবে এটা, এর টার্মটা হবে এনডিপি। এর নামটা কেন হলো? এনডিপিটা কি? নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আর এটার নাম কি ছিল? এটার নাম ছিল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখো, এই গ্রস টার্মটা চেঞ্জ হয়ে গেল। এই যে গ্রস টার্মটা ছিল, এই গ্রস টার্মটা চেঞ্জ হয়ে গেল, এখান থেকে কী হলো? নিট হলো। কেন নিট হলো? কারণ এই যে এখান থেকে আমরা বিয়োগ করলাম, কাকে বিয়োগ করলাম? এখানে আমরা বিয়োগ করলাম হচ্ছে তোমার, এই যে বিয়োগ করলাম ডেপ্রিসিয়েশনকে। যখন আমরা জিডিপি থেকে গ্রস থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলাম, তখন কিন্তু এটা নিট হয়ে গেল। এই যে টার্মটা ছিল নিট, এই টার্মটা নিট হয়ে গেল। আবার ঝাপসা আসছে, দাঁড়ানো। ঠিক হচ্ছে এবার?
ঝাপসা আছে? এখন কি অস্পষ্ট দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। ওই আমার এখানে আমার নেটওয়ার্কের ডিস্টার্বটা আমারই হচ্ছে, তোমাদের না, আমারই হচ্ছে মোস্ট প্রবলি। আচ্ছা, তো এর পরের স্লাইডটা দেখো, এর পরের স্লাইডটা আই থিঙ্ক সবগুলোটা আমি একসঙ্গে অ্যাড করার চেষ্টা করছি, দেখা যাক কতদূর কী করা যায়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যে প্রথম যে টার্মটা ছিল, আমরা কিন্তু প্রথমে বলছি আমরা জিডিপি, কোশ্চেন তো জিডিপি থেকে জিএনপি, জিএনপি কীভাবে যাব, এটা কীভাবে যেতে হবে, ফার্স্ট কোশ্চেন 1 নম্বর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার 2 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার জিডিপি মার্কেট প্রাইস থেকে জিএনপি, বা সরি জিএনপি না, জিডিপি মার্কেট প্রাইস থেকে তোমার হচ্ছে জিডিপি ফ্যাক্টর কস্ট কীভাবে যাব, ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমার জিডিপি থেকে আমরা এনডিপি কীভাবে যাব। একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলি, যে কোনো জিডিপি বা যে কোনো জিএনপি মানেই সে কিন্তু জিএনডিপি অ্যাট মার্কেট প্রাইস। যে কোনো জিডিপি অ্যান্ড যে কোনো জিএনপি মানেই কিন্তু জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, সবসময় মনে রাখবে এটা, এটা একদম সবসময় যেন মনে রাখবে। যে কোনো জিনিস মানেই হচ্ছে তোমার তোমার সেটা হচ্ছে তোমার জিডিপি অ্যাট মার্কেট প্রাইস আছে, সবসময় যেন মনে রাখবে। জিডিপি থেকে জিএনপিতে যাবো কীভাবে, যখন জিডিপি থেকে আমি জিএনপিতে যাচ্ছি তখন কিন্তু মনে রাখবো, আমি যদি মনে পরীক্ষায় যদি দেওয়া থাকে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট দেওয়া আছে, তোমাকে বলছে এখান থেকে, তোমাকে বলছে তোমাকে জিএন সরি জিডিপি ফ্যাক্টর কস্ট দেওয়া আছে, তো এখান থেকে বলছে জিডিপি সরি এখান থেকে তোমাকে বলা হয়েছে যে তুমি জিএনপিতে যাও। তার মানে কি, তার মানে তোমাকে এখান থেকে এখানে যেতে হবে, এটা কিন্তু আছে ফ্যাক্টর কস্ট, মনে রাখবে এটা কিন্তু ফ্যাক্টর কস্টে দেয়। তোমাকে কিন্তু বার করতে হবে কিসে, তোমাকে বার করতে হবে কিসে, সিম্পল যদি বলে জিএনপিতে যাও তার মানে কিন্তু তোমাকে বলছে জিএনপি এর মার্কেট প্রাইসের কথা বলছি, মনে রাখবে কিন্তু। আবার বলছি, যখন কোনো একটা কোশ্চেন দেওয়া আছে জিডিপি এর ফ্যাক্টর কস্ট দেওয়া আছে, ভ্যালু, এই ভ্যালু দেওয়া আছে 500 টাকা, ভ্যালু দেওয়া আছে, এখন তোমাকে বলছে তুমি জিএনপিতে যাও, সিম্পল জিএনপিতে যাও, তার মানে কি তোমার জিএনপি এর মার্কেট প্রাইসের কথা বলছে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। তাহলে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটাই, যে ফার্স্ট ক্রাইটেরিয়া আমি ভাই প্রথম কাজ করব কি, আমার প্রথম কাজটা হচ্ছে যদি জিডিপি দেওয়া থাকে, সিম্পল জিডিপি দেওয়া আছে, জিডিপি দেওয়া আছে মানে আমার ভেবে নেবার জিডিপি এর মার্কেট প্রাইসে দেওয়া আছে, তার মানে প্রথমে আমার কাজ করতে হবে কি, প্রথমে পরীক্ষা কী চাইছে দেখবো, প্রথমে কাজ করবো আমি এখান থেকে আমি ট্রান্সফার করতে পারি, এখানে কী কী ট্রান্সফার করতে পারি, এখান থেকে আমি ট্রান্সফার করতে পারি তোমাকে জিএনপিতে ট্রান্সফার করতে পারি, জিএনপি, জিএনপি ট্রান্সফার করতে পারি, জিডিপি মানে কি জিডিপি এর মার্কেট প্রাইস আছে, এটা মনে রাখবো সবসময় জন্য, তাহলে আমি জিএনপি মার্কেট প্রাইসে করলাম, এটা করতে পারি। এরপরে আমি করবো কি, এরপরে যদি বলা হয় তোমাকে যে তুমি আচ্ছা আমি তোমাকে এটা বলিনি, যে তোমাকে এরকম বলছি যে তুমি সিম্পল জিডিপি থেকে জিএনপিতে আসো, তাই তুমি জিডিপি মার্কেট প্রাইস থেকে জিডিপি মার্কেট প্রাইস থেকে তুমি জিএনপি মার্কেট প্রাইসে নিয়ে এলে। আচ্ছা তোমার আর একটা টার্ম এখানে ইউজ করা হয়নি, সবসময় মনে রাখবে যে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকেই বলা হয় কিন্তু ন্যাশনাল ইনকাম, এটা মনে রাখবে সব, এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। পরীক্ষাতে হলে তোমাকে এই কোশ্চেনটা বার করতে দেবে, এটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম, এটাই তোমাকে বার করতে হবে, এটাই হচ্ছে তোমার পরীক্ষা হলে ন্যাশনাল ইনকাম, যে তোমাকে বলবে ন্যাশনাল ইনকাম বার করো, দেশের জাতীয় আয় বার করো, এটা এরকম একটা অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে,
সেই অঙ্ক তোমাকে দেওয়ার পরে বলে দিয়েছে দেশে জাতীয় আয় নির্ণয় করো। তোমার দেশে, তাহলে দেশে জাতীয় আয় কি? দেশের জাতীয় আয় হচ্ছে কি ভাই, সব থেকে বড় কথা, দেশের জাতীয় আয়টা হচ্ছে তোমার কি, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আচ্ছা, এটা যদি বার করতে কীভাবে বার করো, সাপোজ আমি একটা এক্সাম্পল যদি দিই, এটা যদি বার করতে দেয় তোমাকে, তুমি কীভাবে বার করবে? তোমার একটা ভ্যালু দেওয়া আছে, একটা সাপোজ তোমার ভ্যালু দেওয়া আছে, জিডিপি এর মার্কেট প্রাইস দেওয়া আছে পার্টিকুলার, তো পার্টিকুলার দেওয়া আছে জিডিপি এর মার্কেট প্রাইস। আচ্ছা, তুমি এটা কি বুঝতে পেরেছো সবাই? আমি যেটা বলতে চাইছি যে জিডিপি থেকে আমাকে বার করতে হবে জিএনপি, জিডিপি মার্কেট প্রাইস থেকে যদি যেতে হয় ফ্যাক্টর কস্টে কী কী পদ্ধতি আছে, সেখানে আমি সবগুলো দেওয়া আছে, তুমি দেখো যে তোমার মার্কেট প্রাইস থেকে কীভাবে ফ্যাক্টর কস্টে যাওয়া হয়। মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যাওয়ার পদ্ধতি কী আছে? মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যাওয়ার জন্য পদ্ধতি হচ্ছে মাইনাস করতে হবে, প্লাস করতে হবে এনআইটি। আচ্ছা, আর জিডিপি থেকে যাওয়ার জন্য কী আছে? জিডিপি থেকে যাওয়ার জন্য কী আছে? জিডিপি থেকে যাওয়ার জন্য জিএনপিতে কী করতে হয়? এনএফআই যোগ করতে হয়, এনএফআইএ যোগ করতে হয় বা এনএফআইএ বিয়োগ করতে হয়, এই পদ্ধতিগুলো যেন মনে থাকে। আর নিটের জন্য কী করতে হয়? নিটের জন্য ডি বিয়োগ করতে হয়, ব্যাস, আর কিচ্ছু না এখানটাতে। তাহলে আমি যে এখানে এই পার্টটাতে এলাম, তাহলে জিডিপি থেকে জিএনপি যাওয়ার জন্য আমি কী করবো? এই যাওয়ার জন্য এটা করতে পারি আমি প্লাস মাইনাস এনএফআইএ করতে পারি। আচ্ছা, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যাওয়ার জন্য কী করতে হয়? প্লাস মাইনাস এনআইটি করতে হয়। আচ্ছা, গ্রস থেকে জিডিপি থেকে যদি আমি বার করতে যাই এনডিপি অর জিএনপি থেকে এনএনপি যদি করতে কী করতে হয়? প্লাস মাইনাস কী করবো? ডেপ্রিসিয়েশন। ব্যাস, হয়ে গেল। এই টার্মটা যদি মনে রাখতে হবে তোমাকে, এই টার্মটা যদি মনে রাখতে পারো সমস্ত কোশ্চেন তুমি ইজিলি সলভ করতে পারবে আই থিঙ্ক। যেমন একটা তোমার এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি, আমি তোমাকে বলছি একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে যে জিডিপি দেওয়া আছে ধরো 10,000 টাকা, জিডিপি দেওয়া আছে 10,000 টাকা, এনআইটি দেওয়া আছে ধরো 200 টাকা, এনএফআইএ দেওয়া আছে ধরো 500 টাকা, ডি দেওয়া আছে ধরো তোমার 100 টাকা। এটা তোমাকে বার করতে বলছে ন্যাশনাল ইনকাম কত, বার করো। এটাই কোশ্চেন কালকে সুমন করেছিলাম আমাকে, যে এটা কীভাবে বার করবো। আমরা জানি কি ন্যাশনাল ইনকাম সমানই হচ্ছে তোমার এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা হচ্ছে সূত্র। এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটা হচ্ছে সূত্র। তাহলে প্রথমে কী দেওয়া আছে? জিডিপি দেওয়া আছে, আমার সিম্পল জিডিপি যদি দেওয়া আছে, জিডিপি সিম্পল মানে কি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, সবসময় দেখো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। তাহলে আমার করতে হবে কি? তাহলে আমি প্রথম জিডিপি অ্যাট মার্কেট প্রাইস দেওয়া আছে, এখান থেকে আমাকে কোথায় আসতে হবে? এখান থেকে আমি কিন্তু বার করতে হবে এনডিপি ফ্যাক্টর কস্ট, কিন্তু বার করতে মনে রাখবে কিন্তু। তাহলে আমাকে এখানে বার করতে হবে জিডিপি থেকে আমি এনডিপিতে আসবো। আচ্ছা, জিডিপি থেকে যদি এনডিপিতে আসি কী হবে? জিডিপি থেকে আমি যদি এনডিপিতে আসি, অ্যাট মার্কেট প্রাইসেই আছি, কিন্তু এখন পর্যন্ত মার্কেট প্রাইসে আছি। তাহলে কী করতে হয়? কোথায় গেল এটা? জিডিপি থেকে আমি এনডিপিতে আছি, কী বিয়োগ করছি? এখানে ডেপ্রিসিয়েশন বিয়োগ করছি। তাহলে আমি ডেপ্রিসিয়েশন যাই, তাহলে এখানে কী বিয়োগ করবো? ডেপ্রিসিয়েশন বিয়োগ করবো এখানে। তাহলে মনে রাখতে হবে এখানে কী আসবে? তাহলে এখানে একটা টার্ম আসবে, যে টার্মটার নাম হচ্ছে ডেপ্রিসিয়েশনটা, এখানে বিয়োগ করতে হবে ডেপ্রিসিয়েশনটা। আচ্ছা, তাহলে এনডিপি পেয়ে গেলাম, এনডিপি এর মার্কেট প্রাইস পেয়ে গেলাম। এরপরে এনডিপি এর মার্কেট প্রাইস থেকে আমাকে যেতে হবে কোথায়? এনডিপি এর মার্কেট প্রাইস থেকে আমাকে যেতে হবে এনডিপি এর ফ্যাক্টর কস্ট, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। দেখো আমি মার্কেট প্রাইস থেকে কিন্তু ফ্যাক্টর কস্টে আসছি, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট আসতে গেলে কী করতে হয়? মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট আসতে গেলে কী করতে হয়? কাকে বিয়োগ করতে হয়? এনআইটি বিয়োগ করতে হয়। বিয়োগ না যোগ করতে হবে সেটা দেখবো আমরা, মানে এই পার্টটাকে যোগ বা বিয়োগ কিছুটা করতে হয়। চলো আসো এখানে। জিডিপি এর মার্কেট প্রাইস থেকে আমি এনডিপি এসছি, কারণ জিডিপিটা বড় এনডিপির থেকে, তাই বড় থেকে ছোটো আসছি, তাই বিয়োগ করেছি। এবার এটা কী করবো তাহলে? এটা হচ্ছে তোমার মার্কেট প্রাইসের থেকে ফ্যাক্টর কস্ট ছোট। আবার বলছি, মার্কেট প্রাইসটা বড়, ফ্যাক্টর কস্টটা ছোট, তাহলে কী করতে হবে? তাহলে এখানে আমাকে কী করতে? যোগ করতে, সরি, বড় থেকে ছোটোতে আসবে না, বিয়োগ করতে হবে। তাহলে একটা বড় জিনিস থেকে ছোটো জিনিসে আসো, তাহলে কোনোটা পার্ট বিয়োগ করতে, কী বিয়োগ করবো আমি? এনআইটি বিয়োগ করবো, দিলে তাহলে তখন যেটা পাবো, দিস ইজ ইকুয়াল টু ন্যাশনাল ইনকাম। তুমি বলতে পারো স্যার, আচ্ছা আমি তো জিডিপিটা পেয়ে গেলাম, এই ভ্যালুটা দেওয়া আছে, এনআইটিও ভ্যালু দেওয়া আছে, এনএফআই তো ভ্যালু দেওয়া আছে, এখানে তো কাজে লাগছে না। তাহলে কি ডেপ্রিসিয়েশন কাজে লাগছে, এই ভ্যালুটা তো কাজে লাগছে না। হ্যাঁ,
ভ্যালুটা কাজে লাগবে না, এক্সট্রা দেওয়া থাকবে, তো জানতে হবে কোনটা কাজে লাগাতে হবে আর কোনটা কাজে লাগাতে হবে না। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে কী হবে আমার ন্যাশনাল ইনকাম সমান কি, তাহলে আমি জানলাম ন্যাশনাল ইনকাম পুরো ভ্যালু বসিয়ে দাও। সূত্রটা কী হবে, জিডিপি, জিডিপি তুমি আচ্ছা এরকম পাটে পাটে করতে পারো, অথবা তুমি যদি প্রথম প্রথম করছো পাটে পাটে করার দরকার, তুমি পাটে পাটেই করো। তুমি প্রথম কী বার করবে, জিডিপি, জিডিপি মার্কেট প্রাইস দেওয়া আছে, তুমি বার করবে কি এনডিপি। তাই প্রথমে বার করো তুমি এনডিপি, প্রথম বলবে জিডিপি দেওয়া আছে, জিডিপি হচ্ছে কত 500 টাকা। এরপর বার করছি জিডিপির মার্কেট প্রাইস কিন্তু এটা, এরপর বার করবো কি এনডিপি অ্যাট মার্কেট প্রাইস বার করবো। এনডিপি মার্কেট প্রাইস কত হবে, জিডিপি মার্কেট প্রাইস মাইনাস ডেপ্রিসিয়েশন সমান কত, সরি সরি ডেপ্রিসিয়েশন ন, এটা হচ্ছে তোমার ওফো, হ্যাঁ ডেপ্রিসিয়েশন নিতে হবে, হ্যাঁ ভুল বললাম, ডেপ্রিসিয়েশন বাদ দেবো, ডেপ্রিসিয়েশন বাদ দিলে কত হবে এটা 500, 500 কী করবো বেশি ভুল বার করছি, 4টা 10,000, 1টা 2টা 3টা 4টা মাইনাস ডেপ্রিসিয়েশন 100 টাকা, কত হবে তাহলে এটা, এটা তাহলে হবে 1090, না ঠিক করলাম না ভুল করলাম, 9,900, ঠিক আছে 9,900। আচ্ছা এরপর কী করবো, এরপর আমাদের এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বার করতে হবে, এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, সেটা বার করলে কত হবে, তাহলে কীভাবে বার করবো সেটা, এনডিপি মার্কেট প্রাইস মাইনাস এনআইটি, এনডিপি ফ্যাক্টর কস্ট সমান কত হচ্ছে, এনডিপি মার্কেট প্রাইস মাইনাস তোমার হচ্ছে এনআইটি সমান কত হচ্ছে, তাহলে তোমার এটা 9,900 মাইনাস এনআইটির ভ্যালু কত হচ্ছে, এনআইটির ভ্যালু হচ্ছে 200 টাকা, তাহলে কত হবে এটা 9,700, এটাই হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম। ওকে, এবার তোমাদের সঙ্গে আরেকটা ফিডব্যাক নিয়ে নিই। হ্যাঁ বলো, হ্যাঁ জিডিপি থেকে জিএনপির মধ্যে একটাই সম্পর্ক কি, জিডিপি থেকে জিএনপিতে যখন যাবো বা এখান থেকে ফিরে আসবো তখন হচ্ছে কি কী করতে হবে, যোগ বা বিয়োগ করতে হবে কাকে, এনএফআইএ। আর যখন নিট কথাটা আসবে, গ্রস থেকে যখন নিটে যাবো, সে গ্রস জিএনপি হোক বা জিডিপি হোক, তাতে যখন এনডিপি বা জিএনপিতে যাবো তখন কিন্তু কী হবে, ডেপ্রিসিয়েশন বিয়োগ করবো ডি, তার সঙ্গে কি লিঙ্ক আছে, গ্রসের সঙ্গে নিটের লিঙ্ক হচ্ছে তোমার ডি, ডেপ্রিসিয়েশনের সঙ্গে তার যোগ বিয়োগ কিছু একটা হবে। আর একটা ফ্যাক্টর কস্টের থেকে মার্কেট প্রাইস, এদের মধ্যে সম্পর্ক কাকে দিয়ে তৈরি করা হয়েছে, এদের মধ্যে সম্পর্ক তৈরি করা হয়েছে নিট ইনডাইরেক্ট ট্যাক্স এনআইটি দিয়ে তৈরি করা হয়েছে। আরেকটু জাস্ট লাস্ট ব্যাপারটা দেখে নাও, তাহলে আই থিঙ্ক বুঝে যাবে। তো হচ্ছে গিয়ে এটাই বলতে চাইছি আর কি, যে তোমার হচ্ছে গিয়ে তোমার যাই থাকুক না কেন, তুমি একটা জিডিপি, এই জিডিপি থেকে, জিডিপি মানে সবসময় মার্কেট প্রাইস, এখান থেকে তুমি কী কী করতে, এখানে তুমি করতে পারো, হয় তুমি যেতে পারো জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট যেতে পারো তুমি, এখান থেকে জিডিপি ফ্যাক্টর কস্ট যেতে গেলে কী করতে হবে, এখানে যেতে গেলে তোমাকে এখানে একটা জিনিস কাজ করতে, যেটা মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট যেতে গেলে কী করতে হবে, এখানে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট মাইনাস করতে হবে এনআইটি, কারণ এনপিটা বড়ো। ঠিক সিমিলার তুমি এখান থেকে যেতে পারো, কী যেতে পারো এখান থেকে তুমি যেতে পারো এনপি যেতে পারো, জিএনপির মার্কেট প্রাইস, দেখো এটা ফ্যাক্টর কস্টে গেলাম, জিএনপির মার্কেট প্রাইস থেকে জিডিপি মার্কেট প্রাইস থেকে কিন্তু আমি জিএনপি মার্কেট প্রাইসে গেছি, ডাইরেক্ট কিন্তু বলিনি আমি এখান থেকে, যে এখান থেকে ডাইরেক্ট তুমি জিডিপি ফ্যাক্টর কস্টে চলে যাও, ডাইরেক্ট যাওয়া সম্ভব না। তাহলে এখানে যেতে কী করতে হবে, মার্কেট জিডিপি থেকে জিএনপিটা অনেক বড়, ছোটো থেকে যখন বড়ো যাবো কী করতে হবে, প্লাস করতে হবে, প্লাস এনএফআইএ করতে হবে, এনএফআইএ করতে হবে। আবার সিমিলারলি তুমি এখান থেকে যেতে চাও এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, তাহলে এখান থেকে কী করতে হবে, মার্কেট প্রাইসের থেকে গ্রসের থেকে নিট এলাম, তার মানে কী করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে ডেপ্রিসিয়েশন। বোঝা হয়ে গেল ব্যাপারটা, আই থিঙ্ক একটু হলে বোঝা গেছে ব্যাপারটা কী বলতে চাইছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে। সিমিলারলি আমি যদি বলি যে ঠিক আছে এখান থেকে আমি ডাইরেক্ট যদি কেউ বলতে চাই আমি এখানে জিডিপি এর মার্কেট প্রাইস আছে,
কেউ যদি আমি ডাইরেক্ট এখান থেকে করবো কি, এখান থেকে আমি ডাইরেক্ট করতে চাইছি জি এ, এখান থেকে আমি ডাইরেক্ট করতে চাইছি কেউ যদি বলছে আমি এখান থেকে ডাইরেক্ট করবো জি এন জি এন পি, এখানে এখানে আছে মার্কেট প্রাইস, লাইনটা এখানে আছে ধর মার্কেট প্রাইস, জিএনপি মার্কেট প্রাইস থেকে নিয়ে আসছি, কিন্তু এখানে করতে চাইছি এখন ডাইরেক্ট জিডিপি এর ফ্যাক্টর কস্ট করে দিতে চাইছি আর কি, আমি ডাইরেক্ট চাইছি করতে জিডিপি ফ্যাক্টর কস্ট, তখন কিন্তু ডাইরেক্ট হবে না। আমি একটা কথা বলেছিলাম, মার্কেট প্রাইস থেকে তুমি মার্কেট প্রাইসেই যেতে পারবে, সরি 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 ভুল বললাম, দাঁড়াও জিডিপি জিডিপি মার্কেট প্রাইস থেকে তুমি কিন্তু জিএনপি মার্কেট প্রাইসেই যেতে পারবে, হুট করে তুমি এখান থেকে ডাইরেক্ট কিন্তু তুমি কি কিন্তু জিএনপি ফ্যাক্টর কস্টে যেতে পারবে না। তার জন্য যেতে গেলে কী করতে হবে, তোমাকে আর একটা স্টেপ মাঝখানে নিতে হবে, ঠিক আছে। আর একটা মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমার একই মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট আসতে গেলে তার জিডিপি হোক বা এই যে গ্রসটা, এই যে তোমার যে মেন বেসটা, এই বেসটা কিন্তু একই হতে হবে, মানে এটাকে বলা আমরা বেস বলি। এই যে জিডিপি নিচে লিখলাম আমরা মার্কেট প্রাইস, এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা তখনই ফ্যাক্টর কস্টে যেতে পারবো, এখান থেকে তখনই ফ্যাক্টর কস্টে যেতে পারবো তখন যদি এর জিডিপি যদি এর বেসটা সেম হয়। কিন্তু এখানে দেখো এখানে বেস কী আছে, এখানে বেস আছে জিডিপি, আর এখানে বেস কী হলো জিএনপি, তাই আমরা ডাইরেক্টে যেতে পারি না। তার মাঝখানে এখানে তোমাকে আরেকটা পার্ট করে নিতে হবে, তাহলে কী করতে হবে, এখান থেকে এখানে তোমার একটা পার্ট করে নিতে হবে জিএনপি মার্কেট প্রাইস, ঠিক আছে। জিএনপি মার্কেট প্রাইস যখন হয়ে গেলো, এর বেস আর এর বেসটা সেম হয়ে গেল, তখন তুমি এটা ডাইরেক্ট আসতে পারবে। আই থিঙ্ক ক্লিয়ার, এইসব জিনিসটা পুরোটা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। এটাকে আমি আর একটু পার্ট ডেভেলপ করে তোমাদেরকে এর পরের দিন ক্লাসে দেবো। আই থিঙ্ক বোঝা গেছে সবটাই, আশা করা যায় প্রত্যেকের কাছে, এটুকু তো আশা করতেই পারি যে হ্যাঁ বুঝতে পেরেছে ছেলেগুলো সবাই মোটামুটি। তো